স্বাগত ডিবিসি সংবাদে। আপনাদের সাথে আছি আমি আফরিন আনোয়ার। এবারে জানাবো খবরের বিস্তারিত। বিএনপি সংস্কারের বিপক্ষে নয়, তবে সময় বেশি গড়ালে জন আকাঙ্ক্ষা স্থিমিত হতে পারে বলে শঙ্কা প্রকাশ করেছে দলটি। জাতীয় ঐকমত্য কমিশনের স্প্রেডশিটের সঙ্গে বিএনপির মূল প্রস্তাবনায় বিস্তর ফারাক রয়েছে বলে অভিযোগ এনেছে দলটি। ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠকে এমন অবস্থানের কথা জানান দলটির নেতারা। আর কমিশনের সহ সভাপতি অধ্যাপক আলী রিয়াজ বলেছেন, ভবিষ্যতে দেশের গণতন্ত্র যেন হোঁচট না খায় সেই ব্যবস্থাই করতে চায় ঐকমত্য কমিশন। জুলাই গণঅভ্যুত্থানের পর রাষ্ট্র মেরামতে সংস্কার প্রস্তাব রাজনৈতিক দলগুলোর সঙ্গে দফায় দফায় আলোচনা। জাতীয় ঐকমত্য কমিশন গঠনের পর 2 দফায় বিএনপির সঙ্গে বৈঠক। তারই ধারাবাহিকতায় জাতীয় সংসদের এলডি হলে কমিশনের সঙ্গে বৈঠক করতে আসেন বিএনপির 5 সদস্যের প্রতিনিধি দল। নেতৃত্ব দেন স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার জমির উদ্দিন সরকার। আর কমিশনের সভাপতিত্ব করেন সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ। সকাল 10:30টায় শুরু হওয়া বৈঠকে অংশ নেয় বিএনপির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি আলী রিয়াজ। বলেন, গণতন্ত্র প্রতিষ্ঠায় জাতীয় সনদ তৈরি করতে চায় কমিশন। লড়াই সংগ্রাম বিভিন্নভাবে আমরা যুক্ত থেকেছি। সেই জায়গায় বিএনপি যে ভূমিকা পালন করেছে, নিঃসন্দেহে এমন অবস্থানে দিয়েছে যে বাংলাদেশের মানুষ জানেন যে তারা কি ভূমিকা পালন করেছেন, কিভাবে তারা গণতন্ত্রের সংগ্রামের জন্য অত্যাচারিত হয়েছেন, নিপীড়িত হয়েছেন, প্রতিরোধ রচনা করেছেন। একই সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, সংস্কারের বিপক্ষে নয় বিএনপি। সংস্কার প্রক্রিয়া বিলম্বিত হলে পরিবর্তনের আকাঙ্ক্ষা স্তিমিত হতে পারে বলেও আশঙ্কা তার। আমাদের তরুণ প্রজন্মের খুবই সাহসী ভূমিকা এবং সমগ্র জনগণের সমর্থনে জুলাই আগস্টের এই লড়াই আমরা বিজয়ী হয়েছি। এই কমিশনকে সহযোগিতা করছি, এই সরকারকে সহযোগিতা করছি সেই প্রত্যাশা নিয়েই। পরে দলটির স্থায়ী কমিটির আরেক সদস্য সালাউদ্দিন আহমেদ গণমাধ্যমে জানান, আলোচনা এখানেই শেষ নয়। অভিযোগ করেন, ঐকমত্য কমিশনের পক্ষ থেকে স্প্রেডশিট পাঠিয়ে বিভ্রান্ত করা হয়েছে। চূড়ান্ত তো আলোচনা নয়, এটা আমার মনে হয় আমরা দ্বিতীয় পর্যায়ে আলোচনা করছি। প্রয়োজনে আজকে যদি সমাপ্ত না হয় আরো আলোচনা হবে। এখন আমরা সেই আলোচনা সমাপ্ত করিনি। আশা করি আমরা একটা পজিটিভ দৃষ্টিভঙ্গি নিয়ে আগাচ্ছি। স্প্রেডশিট গুলো দিয়ে ওনারা আসলে এটা বিভ্রান্ত করেছেন আমাদের সবাইকে, বলতে গেলে মিসলিড হয়েছে, এটা দেওয়া উচিত হয়নি। জুনে শেষ হচ্ছে জাতীয় ঐকমত্য কমিশনের মেয়াদ। নির্দিষ্ট সময়ের মধ্যে রাজনৈতিক দলগুলোর ঐকমত্যের ভিত্তিতে জুলাই সনদ তৈরি করতে চায় এই কমিশন। কামরুল হাসান, ডিবিসি নিউজ, ঢাকা। সংস্কার, ফ্যাসিস্টদের বিচার এবং সঠিক নির্বাচন পদ্ধতির দাবি জানিয়ে তা পূরণ করার তাগিদ দিয়েছে জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। সংস্কার ইস্যুতে রাজনৈতিক দলগুলোর সহযোগিতায় নির্বাচনের পথ কমিয়ে আনতে পারে, নয়তো দেখা দেবে অনিশ্চয়তা বলেও শঙ্কা তার। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সাথে সৌজন্য সাক্ষাৎ হয়েছে, কোনো রাজনৈতিক আলাপ হয়নি বলেও উল্লেখ করেছেন তিনি। ইউরোপীয় ইউনিয়নের কয়েকটি দেশ সফর সম্পর্কে গুলশানের একটি হোটেলে ব্রিফ করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির। জানান, সংস্কার ও বিচার নিশ্চিত করেই নির্বাচন দিতে হবে, তবে অতিরিক্ত সময় যেন না নেওয়া হয় এই বিষয়ে লক্ষ্য রাখতে হবে। রাজনৈতিক দলগুলা যত তাড়াতাড়ি এবং যত আন্তরিকভাবে সংস্কারের সহযোগিতা করবে, তত তাড়াতাড়ি নির্বাচনের পরিবেশ তৈরি হবে। যে সংস্কারের মধ্য দিয়ে নির্বাচনের সুষ্ঠু পরিবেশ তৈরি করা হোক, সে দাবি পূরণ না হওয়ার কারণে নির্বাচন অনিশ্চিত হয়ে পড়বে এবং তার দায় রাজনৈতিক দলগুলোকে দিতে হবে। যারা নিহত এবং আহত হয়েছে, খুনের দায় তাদেরকে বিচারের আওতায় এনে দৃশ্যমান বিচার এই জাতিকে দেখাতে হবে। ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিদের রোহিঙ্গাদের ফেরত নিতে সহায়তা করার আহ্বানের কথাও জানান তিনি। যদি ইউনাইটেড এফোর্টস এই ব্যাপারে থাকে, মায়ানমার বাধ্য হবে এই লোকগুলার অধিকার তাদেরকে ফিরিয়ে দিতে। বেগম খালেদা জিয়ার সাথে সাক্ষাৎ প্রসঙ্গে তিনি বলেন, রাজনৈতিক আলাপ হলেও কোনো সুনির্দিষ্ট বিষয় নিয়ে কথা হয়নি। কথা তো হয়েছে, কিন্তু আমরা সুনির্দিষ্ট কোনো বিষয়ে কথা বলিনি। কখন নির্বাচন হবে, কিভাবে নির্বাচন হবে, বিচার প্রক্রিয়া কিভাবে হবে না হবে, বিভিন্ন বিষয় নিয়ে আমরা সাধারণ আলোচনা করেছি। ওইটা ডিসিসিভ কোনো ডিসকাশন ছিল না। বিএনপি চেয়ারপারসন আগামী মাসে দেশে ফিরতে পারেন বলেও জানান ডাক্তার শফিকুর রহমান। আগামী মাসে কোনো এক সময় হতে পারে বলে আমরা অনুমান করেছি, সুনির্দিষ্ট কিছু বলেন। মোহাইমিনুল খান অপু, ডিবিসি নিউজ, ঢাকা।
ঢাকায় বাংলাদেশ পাকিস্তানের পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক হয়েছে। বৈঠকটি ফলপ্রসূ হয়েছে বলে জানালেন পাকিস্তানের পররাষ্ট্র সচিব। সকাল 10:30টার দিকে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় বৈঠকে বসেন বাংলাদেশের পররাষ্ট্র সচিব জসিমউদ্দিন ও পাকিস্তানের পররাষ্ট্র সচিব আমনা বালুচ। স্থবির দ্বিপক্ষীয় সম্পর্ক এগিয়ে নেওয়া, ব্যবসা বাণিজ্য, প্রতিরক্ষা সহ নানা ক্ষেত্রে সহযোগিতার মাধ্যমে দুই দেশের সম্পর্ক স্বাভাবিক করতেই প্রায় 1.5 দশক পর হলো এই বৈঠক। পাকিস্তানের সঙ্গে সম্পর্ক এগিয়ে নেওয়ার আবহ তৈরি হলেও দুই দেশের অমীমাংসিত বিষয়গুলো সমাধানের বিষয়ে আলোচনা হয়। 15 বছর পর ঢাকায় পররাষ্ট্র সচিব পর্যায়ের ষষ্ঠ বৈঠক দুই দেশের সম্পর্ক এগিয়ে নেওয়ার পথ সুগম করবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। মুজিবনগর সরকারের নাম পরিবর্তনের কোনো ইচ্ছে নেই অন্তর্বর্তী সরকারের। নির্বাচিত সরকার এসে কি করবে সেটি তাদের বিষয়, এমন মন্তব্য করেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুকী আজম। তিনি আরও বলেন, ইতিহাসের ওপর কোনো কিছু আরোপ করা যায় না। ভাঙচুর করা মুক্তিযুদ্ধ বিষয়ক ভাস্কর্যগুলো স্থাপনের উদ্যোগ নেওয়া হবে। সকালে মুজিবনগর দিবস উপলক্ষে মেহেরপুরে স্মৃতিসৌধে জাতীয় পতাকা উত্তোলন করেন উপদেষ্টা। গার্ড অফ অনার শেষে স্মৃতিসৌধে শ্রদ্ধা জানিয়ে সাংবাদিকদের সাথে কথা বলেন উপদেষ্টা। এ সময় তিনি বলেন, মুজিবনগর সরকার প্রবাসী কিংবা অস্থায়ী নয়, সেই সরকারের নেতৃত্বেই বাংলাদেশ স্বাধীন হয়। সেই ইতিহাস নিজস্ব জায়গায় গৌরবোজ্জ্বল অবস্থানে থাকবে। ইতিহাসের উপরে কোনো কিছু আরোপ করা যায় না। ইতিহাস ইতিহাসেই, এটা অমলিন থাক। আমরা চিরকাল যেন এই শ্রদ্ধা ভালোবাসায় সবাই যেন এটাকে বরণ করতে পারি, এটাকে উদযাপন করতে পারি। অমোচনীয় জাতির ইতিহাস এটা অনির্বাণ থাকবে। বাংলাদেশ পাকিস্তানের পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠকের বিষয়ে ব্রিফ করছেন পররাষ্ট্র সচিব মোহাম্মদ জসিমউদ্দিন। সরাসরি চলে যাচ্ছি সেখানে। সেখানে আছেন আমাদের সহকর্মী ইশরাত জাহান উর্মি। কথা বলবো তার সাথে। উর্মি, পররাষ্ট্র উপদেষ্টার সাথে মার্কিন প্রতিনিধি, আপনি যেই ব্রিফিংটাতে আছেন সেখানকার সর্বশেষ কি তথ্য আছে আপনার কাছে? আফরিন, ব্রিফিং হওয়ার কথা ঠিক 5:30টায়, হয়তো আরো একটু দেরি হতে পারে। সেটি সম্পর্কে আপনাকে যদি জানাই, পররাষ্ট্র মন্ত্রণালয়ে রয়েছি আমি। সারাদিন যে সমস্ত ইভেন্ট ছিল পররাষ্ট্র মন্ত্রণালয়ে, সেগুলোর যদি একটু সাম আপ করি সেটা আপনাকে জানাতে পারি। সেটা হচ্ছে যে সকালবেলায় আপনি জানেন রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পাকিস্তানের যে পররাষ্ট্র সচিব আমনা বালুচ যিনি এসেছেন, তিনি পররাষ্ট্র সচিবের সাথে পররাষ্ট্র সচিব পর্যায়ের যে বৈঠক, সেই বৈঠকে অংশ নিয়েছেন এবং তারপর তিনি এসেছিলেন পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র উপদেষ্টার সাথে সৌজন্য সাক্ষাৎ করতে। সেই সাক্ষাৎটি হয়েছে এবং তিনি যাওয়ার সময় আসলে সাংবাদিকদের প্রশ্নের উত্তর খুব একটা নেননি। তবে পাকিস্তানের হাই কমিশনার যিনি, তিনি জানিয়েছেন যে ভালো বৈঠক হয়েছে বা ফলপ্রসূ বৈঠক হয়েছে। আর পররাষ্ট্র সচিব বলেছেন যে তিনি বাংলাদেশের আতিথেয়তায় মুগ্ধ। এটুকুই ছিল তার পক্ষ থেকে বক্তব্য। একই সাথে আপনি জানেন মার্কিন প্রতিনিধি দল সফর করছে বাংলাদেশ। তারা পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ এবং পররাষ্ট্র উপদেষ্টার সাথে বৈঠক করেছেন। সেই বৈঠকগুলো শেষ হয়েছে এবং খুবই যথারীতি তারাও আসলে কোনো কথা বলেননি, গণমাধ্যমের সঙ্গে কোনো প্রশ্ন তারা নেননি, কথা বলেননি। পররাষ্ট্র সচিব 5:30টায় ব্রিফিং করবার কথা রয়েছে আমাদের পররাষ্ট্র সচিব জসিমউদ্দিনের। সেই ব্রিফিং স্থলেই এই মুহূর্তে আমি রয়েছি। তিনি হয়তো সারাদিনের যেই ইভেন্টগুলো ছিল সেগুলো সম্পর্কে কিছুক্ষণের মধ্যে হয়তো তুলে ধরবেন। তখন হয়তো আপনাকে আবার জানাতে পারবো আপনার মাধ্যমে দর্শকদের যে সারাদিন আসলে ঠিক কি কি বিষয়ে আলোচনা হলো। এই ছিল আমার কাছে আপাতত পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে সবশেষ খবর। আফরিন। উর্মি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি সেখানেই থাকুন, পরবর্তীতে নিশ্চয়ই আপনার মাধ্যমে আরো বিস্তারিত জেনে নেব। ব্রিফ করছেন পররাষ্ট্র সচিব মোহাম্মদ জসিমউদ্দিন। সরাসরি যুক্ত হচ্ছি সেখানে। যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের বিষয়ে আলোচনা হয়েছে। আপনারা জানেন যে সাম্প্রতিককালে দুদেশের মধ্যে সরাসরি শিপিং রুট চালু হয়েছে এবং সরাসরি ফ্লাইট পুনরায় চালু করার মাধ্যমে দুই দেশের জনগণের মধ্যে যোগাযোগ এবং ব্যবসা বাণিজ্য বৃদ্ধির বিষয়টিও আজকের আলোচনার স্থান পেয়েছে। আমরা আশা করছি যে খুব শীঘ্রই দুই দেশের মধ্যে সরাসরি ফ্লাইট চালু করা সম্ভব হবে। আমরা উচ্চশিক্ষা এবং বৈজ্ঞানিক শিক্ষায় পারস্পরিক সহযোগিতার নতুন সুযোগ সন্ধানের উপর গুরুত্ব দিয়েছি এবং এ সকল ক্ষেত্রে পারস্পরিক শিক্ষাবৃত্তির সংখ্যা বৃদ্ধির উপর গুরুত্ব আরোপ করেছি।
পাশাপাশি সংস্কৃতি ও ক্রীড়াক্ষেত্রে সম্পর্ক জোরদার করার প্রয়োজনীয়তার কথাও আলোচনা এসেছে। দুই দেশের শিল্পী, চিত্রশিল্পী, সঙ্গীত শিল্পী, লেখক ও শিক্ষাবিদদের সফরের মাধ্যমে সাংস্কৃতিক বিনিময়কে উভয় পক্ষ থেকে উৎসাহিত করা হয়েছে। এছাড়া আমি পাকিস্তানের সাথে আগে যেমনটা বলছি বিদ্যমান ঐতিহাসিকভাবে অমীমাংসিত বিষয়গুলো উত্থাপন করেছি, যেমন আটকে পড়া পাকিস্তানিদের প্রত্যাবাসন, অবিভাজিত সম্পদে বাংলাদেশের ন্যায্য হিস্সা প্রদান, 1970 সালের ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্তদের জন্য প্রেরিত বিদেশি সাহায্যের অর্থ হস্তান্তর এবং 1971 সালে পাকিস্তানের তৎকালীন সশস্ত্র বাহিনীর কর্তৃক সংঘটিত গণহত্যার জন্য আনুষ্ঠানিকভাবে ক্ষমা চাওয়া। আমরা বলেছি দক্ষিণ এশিয়া বাংলাদেশের বন্ধুপ্রতিম প্রতিবেশী দেশ হিসেবে আমরা পাকিস্তানের সাথে বিদ্যমান ঐতিহাসিকভাবে যে অমীমাংসিত সমস্যাগুলো আছে সেগুলো দ্রুততম সময়ের মধ্যে নিষ্পত্তির মাধ্যমে একটি মজবুত, কল্যাণমুখী এবং ফরওয়ার্ড লুকিং সম্পর্ক গড়ে তোলার জন্য পাকিস্তানের সহযোগিতা চেয়েছি এবং এ লক্ষ্যে আমরা একযোগে কাজ করার উপরও গুরুত্ব দিয়েছি। শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বোর্ডের অতিরিক্ত সচিবের সাথে বৈঠক করলেও সন্তুষ্ট নন পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। আরও কঠোর কর্মসূচি ঘোষণা করবেন বলে জানিয়েছেন তারা। দুপুর 12টার দিকে সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব রেহনা ইয়াসমিনের সঙ্গে বৈঠক করেন শিক্ষার্থীদের একটি প্রতিনিধি দল। বৈঠকের ওপর ভিত্তি করে সারা দেশের সব পলিটেকনিক ইনস্টিটিউটের জন্য পরবর্তী কর্মসূচি প্রকাশ করার কথা জানিয়েছিল শিক্ষার্থীরা। তবে বৈঠকের পর আবার নতুন কর্মসূচির কথা জানিয়েছে শিক্ষার্থীরা। 6 দফা দাবিতে বুধবার সকাল থেকে রাজধানীর তেজগাঁও সহ সারা দেশে বিভিন্ন সড়ক, মহাসড়ক ও রেলপথ অবরোধ করে বিক্ষোভ করেন পলিটেকনিকের শিক্ষার্থীরা। আজ রেলপথ ব্লকেটের ঘোষণা থাকলেও সকাল থেকে তা শিথিল করা হয়। আমরা যে আশ্বাস পেয়েছি, এই আশ্বাস আমরা বিগত 8 মাস থেকে এর থেকে ভালো আশ্বাস পেয়েছি, কিন্তু বাস্তবায়ন আমরা দেখিনি। এখন কি করতে চাই? যে আমাদের কর্মসূচি আমাদের যেভাবে চলমান ছিল সেভাবে চলমান থাকবে। আমাদের জনদুর্ভোগ যতটা কমিয়ে আমাদের আন্দোলন পরিচালনা করে সেটা আমরা চেষ্টা করব। দাবি আদায় না হওয়া পর্যন্ত সারা দেশে আন্দোলন চালিয়ে নেয়ার ঘোষণা দিয়েছে পলিটেকনিকের শিক্ষার্থীরা। 6 দফা দাবিতে সকালে বরগুনা পলিটেকনিক ইনস্টিটিউটের সামনে সড়ক অবরোধ করে বিক্ষোভ করে শিক্ষার্থীরা। এতে শহরে রিকশা, অটোরিকশা, ট্রাক সহ বিভিন্ন যানবাহন আটকা পড়ে। একই দাবিতে নাটোর শহরের বড় হরিশপুর এলাকায় মানববন্ধন করেছে সরকারি টেক্সটাইল ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। জুনিয়র ইনস্ট্রাক্টর পদে ক্রাফট ইনস্ট্রাক্টরদের অবৈধ পদোন্নতির রায় বাতিল সহ অন্যান্য দাবি তুলে ধরেন তারা। এছাড়া লক্ষ্মীপুর ও ফরিদপুরেও অবস্থান কর্মসূচি এবং বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। বিগত সরকারের মতো ব্যাংকিং খাত থেকে লুটপাট ঠেকাতে ব্যাংক রেজুলেশন অধ্যাদেশ অনুমোদন করেছে সরকার। একই সাথে লুট হওয়া অর্থ ফেরত আনতে একটি আলাদা তদন্ত কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে ক্যাবিনেট সভায় এসব সিদ্ধান্ত হয়। দুপুরে ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে এই তথ্য জানান পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। একই অনুষ্ঠানে প্রধান উপদেষ্টার প্রেস সচিব জানান, এই অধ্যাদেশের মাধ্যমে কেন্দ্রীয় ব্যাংককে শক্তিশালী করা হয়েছে যাতে লুটপাটের ঘটনা বন্ধ করা যায়। এই অধ্যাদেশের ফলে এক কোম্পানির একাধিক ব্যাংকের মালিকানা নেয়ার সুযোগ বন্ধ হবে বলেও জানান তিনি। কর্পোরেট সেক্টরে, ব্যাংকিং সেক্টরে শৃঙ্খলা আনার জন্য, জবাবদিহিতা আনার জন্য, আমানতকারীদের স্বার্থ সংরক্ষণের জন্য এই ব্যাংক রেজুলেশন অধ্যাদেশ আজকে আমরা পাশ করেছি। আমরা আবারও বলতে চাই যে আমরা আমানতকারীদের স্বার্থ সুরক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছি। সেন্ট্রাল ব্যাংকেরকে আরো এম্পাওয়ার করা হচ্ছে, বিশেষ করে যাতে যে এই লুটপাটটা আমরা গত 15 বছর দেখেছি, যে ব্যাংকে একদম দিনে দুপুরে যে ব্যাংকের যে লুটপাট, আমার আপনার যে আমানতের টাকা এটা নিয়ে বিদেশে চলে যাওয়া, সেটাকে বন্ধ করার জন্যই আসলে এই ব্যাংক রেজুলেশন অ্যাক্ট এটা করা হয়েছে। যুক্তরাষ্ট্রের শুল্ক নীতি মোকাবেলায় আগামী 5 বছর রপ্তানির বিকল্প বাজার খুঁজতে হবে বাংলাদেশকে, এমনটা জানিয়ে ইউরোপ ও এশিয়ার বাজারে রপ্তানি বাড়ানোর তাগিদ দিয়েছে অর্থনীতিবিদ রেহমান সোবহান। ঢাকায় বেসরকারি গবেষণা সংস্থা সিপিডির এক সংলাপে একথা বলেন তিনি। ব্যবসায়ীরা অভিযোগ করেন, সম্প্রতি সমস্যা কাটাতে যেখানে নীতি সহায়তা দরকার সেখানে গ্যাসের দাম বাড়ানো, স্থলবন্দর দিয়ে সুতা আমদানি বন্ধ সহ নানা প্রতিবন্ধকতা তৈরি করেছে সরকার।
ট্রাম্প প্রশাসনের শুল্ক বিশ্ব বাণিজ্যে নতুন সংকট তৈরি করেছে। এমন পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন বিভিন্ন দেশ, বাংলাদেশও এর বাইরে নয়। শুল্কনীতি মোকাবেলায় যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন বাণিজ্য চুক্তির পাশাপাশি কূটনৈতিক তৎপরতায় জোর দেওয়ার তাগিদ দিয়েছে সিপিডি। ইউএস এর সাথে এমন সব দেশও এফটিএ করেছে যে যারা ইকোনমিক্যালি অনেক উইক, সো আমাদের এগুলোও আমাদের চিন্তা করতে হবে। তবে ব্যবসায়ীদের অভিযোগ, এমন পরিস্থিতিতেও নীতি সহায়তা না দিয়ে উল্টো জ্বালানির দাম বাড়ানো সহ নানা সংকট তৈরি করেছে সরকার। 3 মাসের এক্সপোর্ট ধরেন তাহলে রাফলি $2 বিলিয়ন মানে একটা এক্সপোর্ট এই মুহূর্তে পাইপলাইনে আছে। তো 10% হচ্ছে $200 মিলিয়ন আমাদেরকে মানে ফেস করতে হবে। 100 মিলিয়ন যদি বায়ার করে, আর বাকি $100 মিলিয়ন মানে আমাদের গার্মেন্টস মালিকদের দিতে হবে, যেটা বাংলাদেশি টাকায় প্রায় 1200 কোটি টাকার মতো এই মুহূর্তে। যেটা 100% কটন কম্পোজিশন, ওইটার ট্যাক্স ইজ 15%, কিন্তু যেখানে ইলাস্টাইন কন্টেন্ট আছে ওইটার ট্যাক্স কিন্তু গোজ আপ টিল 36% এখনই। ওটা এখন আমি এক্সপোর্ট করতে পারবো না, বিকজ ওরা কিনবে না। অনুষ্ঠানে প্রবীণ অর্থনীতিবিদ ও সিপিডির চেয়ারম্যান রেহমান সুবহান সংকট সমাধানে রপ্তানির বিকল্প বাজার খোঁজার তাগিদ দেন। What type of tariff concessions ডোনাল্ড ট্রাম্পের শুল্কনীতি নিয়ে বিশ্ব অর্থনীতিতে যে অনিশ্চয়তা তৈরি হয়েছে সেখান থেকে বেরিয়ে আসতে হবে। যুক্তরাষ্ট্র বাংলাদেশের রপ্তানির একক বৃহত্তম বাজার, সেখান থেকে বেরিয়ে এশিয়া এবং ইউরোপের বাজারে রপ্তানি বাড়াতে হবে। 2024 সালে যুক্তরাষ্ট্র থেকে পণ্য আমদানিতে $18 কোটি শুল্ক আদায় করেছে বাংলাদেশ। এর বিপরীতে যুক্তরাষ্ট্র বাংলাদেশ থেকে রপ্তানি করা পণ্যে $127 কোটি শুল্ক আদায় করেছে বলেও অনুষ্ঠানে জানানো হয়। ইউসুফ রানা, ডিবিসি নিউজ, ঢাকা। রাজস্ব আয় বাড়াতে কর ছাড় বাতিলের শর্ত দিয়েছে আইএমএফ। এছাড়া এবারের মিশন কোনো ধরনের সমঝোতা চুক্তি ছাড়াই শেষ হওয়ায় ইএমএফ ঋণের চতুর্থ ও পঞ্চম কিস্তি পাওয়া নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। দুপুরে রাজধানীর মতিঝিলে বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে আইএমএফ মিশনের সফর শেষে ব্রিফিংয়ে এসব কথা জানান। রাজস্ব আহরণের লক্ষ্যে এখনো অনেক পিছিয়ে আছে বাংলাদেশ, তবে ঋণের কিস্তি পাওয়ার বিষয়ে আলোচনার দ্বার উন্মুক্ত আছে। সুন্দরীদের দিয়ে সৌদি রাষ্ট্রদূতকে প্রেমের ফাঁদে ফেলার অভিযোগে রাজধানীর ধানমন্ডি থানায় দায়ের করা প্রতারণা এবং চাঁদাবাজির মামলায় মডেল মেঘনা আলমকে গ্রেপ্তার দেখিয়েছে আদালত। এছাড়া তার সহযোগী সমীর দেওয়ানকে 5 দিনের রিমান্ড দেওয়া হয়েছে। এর আগে 9 এপ্রিল রাতে মেঘনা আলমকে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার বাসা থেকে আটক করে হেফাজতে নেয় ডিবি। এভাবে ফেসবুক লাইভে এসে বাসার দরজা ভেঙে পুলিশ পরিচয়ধারীরা ভেতরে প্রবেশের চেষ্টা করছে বলে অভিযোগ করেন মডেল ও অভিনেত্রী মেঘনা আলম। ঘটনা গেল 9 এপ্রিল রাতে। পরদিন অর্থাৎ 10 এপ্রিল রাতে আদালত মেঘনা আলমকে বিশেষ ক্ষমতা আইনে 30 দিন কারাগারে আটক রাখার আদেশ দেয়। অবশ্য তার আটকের প্রক্রিয়া নিয়ে ওঠে নানা সমালোচনা। এমন অবস্থায় বৃহস্পতিবার সকালে রাজধানীর ধানমন্ডি থানার একটি মামলায় তাকে গ্রেপ্তার দেখানোর আদেশ দেয় আদালত। রাষ্ট্রপক্ষের কৌশলী জানান, গত বছরের এপ্রিলে মেঘনা আলমের পূর্ব পরিচিত ব্যবসায়ী মোহাম্মদ দেওয়ান সমীরের বিরুদ্ধে চাঁদাবাজি ও প্রতারণার অভিযোগে মামলা হয়। বৃহস্পতিবার এই মামলায় তাকে গ্রেপ্তার দেখানোর আবেদন করলে আদালত তা মঞ্জুর করে। দেওয়ান সমীরকে দেয়া হয় 5 দিনের রিমান্ড। আজকে যে এই মামলায় যেহেতু সমীর দেওয়ান এজাহার নামী আসামি, তাকে গ্রেপ্তার দেখানো হয়। বিজ্ঞ আদালত 5 দিনের রিমান্ড মঞ্জুর করেন এবং মেঘলাকে এই ঘটনার সঙ্গে সমীর দেওয়ানের সঙ্গে তার সম্পৃক্ততা পাওয়ার কারণে বিজ্ঞ আদালত তাকে গ্রেপ্তার দেখিয়ে জেল হাজতে প্রেরণ করেন। 2020 সালের 5 অক্টোবর মিস আর্থ বাংলাদেশ প্রতিযোগিতায় বিজয়ী হন মেঘনা আলম। হিমাদ্রি রাহা, ডিবিসি নিউজ, ঢাকা। পুলিশের বিশেষ শাখার পরিদর্শক মামুন ইমরান খান ওরফে মামুন হত্যা মামলায় বিতর্কিত স্বর্ণ ব্যবসায়ী আরাফ খান ও তার স্ত্রীসহ 8 আসামির যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। ঢাকা মহানগর দায়রা জজ মোহাম্মদ জাকির হোসেন এই রায় দেন।
এই মামলার আসামিদের মধ্যে আরাফ খান এবং তার স্ত্রী সুরাইয়া আখতার কেয়া পলাতক। অন্য আসামিরা হলো রহমতুল্লাহ, স্বপন সরকার, মিজান শেখ, আতিক হাসান, সারওয়ার হাসান ও দিদার পাঠান। পুলিশ কর্মকর্তা মামুনকে 2018 সালের 8 জুলাই রাজধানীর বনানী মডেল টাউনে খুন করা হয়। পরে মরদেহ গুম করার জন্য দুর্বৃত্তরা গাজীপুরের কালীগঞ্জে রাস্তার পাশে ঝাড়ের মধ্যে পেট্রোল দিয়ে পুড়িয়ে ফেলে রাখে। 2023 সালে দুবাইয়ে অভিজাত জুয়েলারি দোকান উদ্বোধন করে আলোচনায় আসেন আরাফ খান। 2023 সালে একটি অস্ত্র মামলায় তাকে 10 বছরের কারাদণ্ড দেন ঢাকার একটি ট্রাইব্যুনাল। এই ছিল আমার কাছে